সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে দায়িত্ব নেয়ার আহ্বান। র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশাবাদ। দুর্নীতি এক ধরনের ক্যান্সার, বললেন প্রধান বিচারপতি। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে মনিটরিং সেল করার প্রতিশ্রুতি। হঠাৎ করেই ভারতে ভয়াবহ করোনা সংক্রমণ, দিল্লির পর পশ্চিমবঙ্গে কঠোর বিধিনিষেধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চলার পথ যতই কঠিন হোক, সব বাধা পদদলিত করে বাংলাদেশ এগিয়ে যাবে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদে সরকার পরিচালনার সুফল পাচ্ছে জনগণ, উন্নয়নও দৃশ্যমান। অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নেবার আহ্বান প্রধানমন্ত্রীর। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজন জোরসে চলো বাংলাদেশ। আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অর্জনে অভিনন্দন জানান উন্নত বিশ্বের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ ও দৃশ্যমান উন্নয়নের নেপথ্যের গল্প তুলে ধরেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে বা আর সুফল মানুষ পেতে শুরু করেছে। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ। এটা হঠাৎ করে আসে না। সুষ্ঠু পরিকল্পনা আমরা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি, আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি এবং যার ফলেই আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজকে এই অর্জন করা আমাদের সম্ভব হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সরকার সরল উত্তরণ কৌশল প্রণয়ন করেছে, যাতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকবে। উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে আমরা একটি জাতীয় সরল উত্তরণ কৌশল অর্থাৎ স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি প্রণয়নের কাজ হাতে নিয়েছি। এই জাতীয় দলিলে উত্তরণের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলি মোকাবেলায় সব ধরনের দিক নির্দেশনা সহ কার্যকর কৌশল থাকতে হবে। বন্ধুর পথ অতিক্রম করে উন্নত জীবনযাত্রার বাংলাদেশ নিয়েই এগিয়ে যেতে চান বঙ্গবন্ধু কন্যা। চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। দেশ ও মানুষের এ অগ্রযাত্রা ধরে রেখে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন প্রজন্ম এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমাদের আশা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে ডক্টর একে আব্দুল মোমেনের চিঠিতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও মাদক বিরোধী কর্মকাণ্ডে র্যাবের ভূমিকার কথা স্পষ্ট করা হয়েছে। সিলেটে একটি অনুষ্ঠান শেষে নববর্ষের শুভেচ্ছা জানানো চিঠির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ডক্টর মোমেন। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সংস্থাটির সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির ট্রেজারি বিভাগ। বিষয়টিকে সহজভাবে নেয়নি বাংলাদেশ। নানান পর্যায়ে চলে কূটনৈতিক তৎপরতা। বিজয় দিবসে বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে। সেই ধারাবাহিকতায় এবার চিঠি দিলেন ডক্টর একে আব্দুল মোমেন। এরা কিন্তু যথেষ্ট ক্রেডিবল অর্গানাইজেশন। এদের কারণে সন্ত্রাস কমেছে, এদের কারণে ড্রাগ মোটামুটি আন্ডার কন্ট্রোল, এদের কারণে হিউম্যান ট্রাফিকিং, যেগুলো আপনাদেরই গোল। সুতরাং আমাদের কাছে খুব তাজ্জুব, আশ্চর্য মনে হয়েছে। আর যে অভিযোগটা এসেছে সেগুলো
আপনার খুব আমাদের মনে হয় দেয়ার ইজ এ স্কোপ ফর রি-এক্সামিনেশন, জিনিসটা ঠিক হয় নাই। তো দেয়ার ইজ এ স্কোপ ফর এক্সামিনিং দ্য ইস্যু। তা আমরা সেই কথাটাই আবার চিঠিতে লিখেছি, হ্যাঁ, যেগুলো ওনার সাথে আলাপ হয়েছে সেইগুলো নিয়ে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর গুম খুনের বিষয়ে আনা অভিযোগগুলো সত্য নয় বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। কারণ আমরা ওইখানে হিউম্যান রাইটসের জন্য আমরা সবসময় সোচ্চার, এবং এই ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা ইভেন এই র্যাবের তারা কিছু যেখানে বাজে কাজ করেছে শাস্তি হয়েছে, এবং পাওয়ারফুল লোক, বিকজ ল ইজ ভেরি ব্লাইন্ড। যাই হোক, আমরা সেই কথাই লিখছি ওনাকে, যেগুলো কথা বলেছি। যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন সংলাপে আলোচনার অবারিত সুযোগ আছে, তাই দেশটির এ ধরনের সিদ্ধান্ত অপ্রত্যাশিত বলে মত ডক্টর মোমেনের। আলোচনার স্কোপ আছে, আমরা কিছু না জেনে হঠাৎ করে এটা আমাদের দেশের জন্য মানুষ এটা খুব সারপ্রাইজ, আমরা আনএক্সপেক্টেড। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতিকে ক্যান্সারের সাথে তুলনা করলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে মনিটরিং সেল গঠন করার কথা জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি। বাকিটা জানাচ্ছেন শাকেরা আর্য। 23তম প্রধান বিচারপতি হিসেবে রোববার প্রথম এজলাসে বসেন হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইনজীবীরা সংবর্ধনা জানাতে জড়ো হন আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাসে। লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে কোনো দুষ্ট চক্রকে প্রশ্রয় দেয়া হবে না। পরে এই বিষয়ে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল। উনি যে মেসেজটা দিলেন যে যেই কোনো পর্যায়ের যে কোনো ব্যক্তি হন না কেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তাদের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে উনি শক্ত অবস্থান নেবেন। উন্মুক্ত আদালতে দেয়া রায়ের কপি দ্রুত বিচার প্রার্থীর হাতে পৌঁছাতে প্রধান বিচারপতির কাছে আহ্বান জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 18 ডিসেম্বর আমাদের সুপ্রিম কোর্ট দিবসে মহামান্য রাষ্ট্রপতি তিনি বলছিলেন যে মামলা রায় ঘোষণার পরে বিচারপ্রার্থী জনগণ রায়ের কপি নেওয়ার জন্য বারান্দায় ঘুরেন। তো সেই বিষয়টা আমি উল্লেখ করে ওনাকে অনুরোধ করেছি যে রায় ঘোষণার পরবর্তীতে দ্রুততার সাথে যেন রায়টা নিচে নেমে যায়, স্বাক্ষর করে। মামলা জট কমানো সহ হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি মনিটরিং সেল গঠন করার কথাও জানান প্রধান বিচারপতি। প্রত্যেকটি প্রতি 8 জেলার জন্য একজন করে মাননীয় বিচারপতিকে দিয়ে তিনি কমিটি করবেন যারা নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টে মামলা করতে স্তরে স্তরে টাকা নেওয়া বন্ধ করার আহ্বান জানান বারের নেতারা। গত 31শে ডিসেম্বর দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। প্রযুক্তির বিকাশের সাথে সাথে বদলাচ্ছে পেশার ধরন, সেবার মান আর গতিতেও প্রযুক্তির আশীর্বাদ। নিত্য নতুন অ্যাপ ভিত্তিক কর্মকৌশল ও আয়ের সমন্বয়ে বেকারত্বমুক্ত হচ্ছেন অনেকেই। কর্মবান্ধব খাতটি এগিয়ে নিতে দেশের 35% তরুণ জনশক্তিকে প্রযুক্তি সম্পদে রূপান্তর করতে চায় সরকারের আইসিটি বিভাগের ইনোভেশন অ্যান্ড ডিজাইন এন্টারপ্রেনিয়রশিপ একাডেমি আইটিয়া। আদিত্য মামুনের রিপোর্ট। তারুণ্যের ভাবনা জুড়ে উদ্ভাবন, আর তাই তো বাংলার প্রযুক্তি প্রজন্মের হাত ধরে আসছে বিস্ময়কর ডিভাইস আর অ্যাপ। এতে শুধু প্রযুক্তির বিকাশই ঘটছে না, হচ্ছে কর্মসংস্থান আর বৈশ্বিক বাজারে ঢুকছে বাংলাদেশি উদ্ভাবনী পণ্য। শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের বড় খাত এটি। যে কেউই দাঁড়াতে পারেন নিজের পায়ে, আইটি জ্ঞান আর মনোবল। বাকি সহায়তা দিচ্ছে সরকারের আইসিটি মন্ত্রণালয়ের ইনোভেশন অ্যান্ড ডিজাইন এন্টারপ্রেনিয়রশিপ একাডেমি আইডিয়া। ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাগুলোকে একত্র করে প্রশিক্ষণ, ব্যবসা করার সুযোগ এবং তাদের নিত্য নতুন উদ্ভাবন আবিষ্কারের বাজারও তৈরি করে প্রতিষ্ঠানটি। মনে করেন আচার বানাচ্ছে বা বাটিক প্রিন্টের কাজ করছে, এরা গিয়ে আগে গঞ্জে নিয়ে যেত, এখন তারা আমাদের যে অল্প খরচের ইন্টারনেটটা ব্যবহার করছে ওইখানে বসেই তারা
রিটেলটা সেল করতে পারতেছে। যারা ক্রিয়েটিভ প্রফেশনাল আছে, যেমন আর্কিটেক্ট বা মিউজিশিয়ান যা আছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই জিনিসটা বেসিক্যালি কোথাও একসাথে পাওয়া যায় না। আমরা সেই সুবিধাটা নিয়ে আসতেছি। আইডিয়া 2014 সালে কার্যক্রম শুরু করলেও বর্তমানে 52টি প্রতিষ্ঠানের 130 জনকে নিয়ে কাজ করছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন হাব তৈরি করা ছাড়াও ল্যাব, ফ্যাব ল্যাব নির্মাণ করেও কার্যক্রম চালানো হচ্ছে। আমরা এখান থেকে প্রিসিড স্টেজে একটা স্টার্টআপকে 10 লক্ষ টাকা দিয়ে থাকি, গ্র্যান্ট। এই টাকা কখনো ফেরত আমরা নেই না। এই টাকা দিয়ে তারা তাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যায়, তারা তাদের আইডিয়াটাকে এগিয়ে নিয়ে যায়, তাদের প্রোটোটাইপ ডেভেলপ করে। এই কার্যক্রমের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই জন্য একটি পূর্ণাঙ্গ একটি একাডেমি হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি খাতে দক্ষ জনবল গড়ে তোলার নানামুখী কর্মসূচি পরিচালনা করছে বেসিসও। কেউ বলছে ডিজিটাল রুয়ান্ডা, কেউ বলছে ডিজিটাল ঘানা। সো ওই সমস্ত দেশেও কিন্তু যখন সার্ভিস অটোমেশনের কাজগুলো হবে বা সরকারি সার্ভিসগুলোকে ডিজিটালাইজ করবে, ব্যাপক পরিমাণে কিন্তু সফটওয়্যার কোম্পানি দরকার হবে, আইটি কোম্পানি দরকার হবে। ওইসব দেশে কিন্তু আসলে ওরকমভাবে সফটওয়্যার কোম্পানিগুলো নাই। সো বাংলাদেশের টেক কোম্পানিগুলো তারা কিন্তু এই লিভারেজটা নিতে পারে। ভবিষ্যতে ক্যাশলেস সোসাইটি তৈরি এবং বিলিয়ন ডলারের ডিভাইস ও সফটওয়্যার রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইডিয়া প্রকল্প, এমনটাই আশা সংশ্লিষ্টদের। একই দিকে যেমন আসলে কর্মসংস্থানের সুযোগ হবে, তেমনি বিপুল পরিমাণ ফরেন রেমিটেন্স কিন্তু আমাদের দেশে আসবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। অভিযোগ পাল্টা অভিযোগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচার তুঙ্গে, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের। মাদক মামলায় পরিমণির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পেছালো, নতুন তারিখ 5 জানুয়ারি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কাউকে বিদেশ পাঠানো হবে কি হবে না সেটা এখন বিষয় নয়, বরং বিএনপির উচিত দেশের স্বার্থে রাষ্ট্রপতির সংলাপে বসা, এসব বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে, তো দেশের স্বার্থে আপনারা এই সংলাপে যদি আসেন সেটা আপনাদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে। আর সেটা যদি না করেন সেটা ওনাদের সিদ্ধান্ত, কি আমার তো আর ওনাদের সিদ্ধান্তের ব্যাপারে তো আমার নাই। কিন্তু আমার মনে হয় যে অনেকেই বলেন যে টক্সিসিটি, যেই টক্সিক সিচুয়েশন, এই টক্সিক সিচুয়েশন যদি ওনারা মনে করেন যে এটা টক্সিক সিচুয়েশন, তাহলে এই ওনাদেরকে আমার মনে হয় যে এই টক্সিক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে এবং সংলাপে গেলে আমার মনে হয় সেটা পজিটিভ হবে। এলডিসি উত্তরণ পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বক্তৃতায় এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী, জানাচ্ছেন মেহেদি হাসান। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, যেখানে এলডিসি উত্তরণে সরকারের প্রস্তুতি নিয়ে বিতর্কে অংশ নেন 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ শুরু করেছে সরকার। এক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। এর বিকল্প নাই কিন্তু আমরা কোনোভাবেই কেউ কোন রাষ্ট্রই চিরদিন এলডিসি থাকতে চায় না। পরিকল্পনা মন্ত্রী বলেন, জনগণের জন্য সব ক্ষেত্রে প্রশ্ন করার সুযোগ থাকা উচিত। এতে সরকার, মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের উপর মানুষের আস্থা আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি। এই আইনের মধ্যে অনেক অসঙ্গতি রয়ে গেছে। ব্রিটিশরা তাদের নিজের প্রয়োজনে রেখে দিয়েছিল, পাকিস্তানিরাও এটা কাজে লাগিয়েছে। তাহলে আমরা কেন এখন চেঞ্জ করি না? একটা হতে পারে আমার নিজে কিছু স্বার্থ আছে, হয় এটা এনজয় দ্য সানশাইন, যতক্ষণ সূর্যের আলো আছে গায়ে একটু লাগাই। এর জন্য জনমতের প্রয়োজন, প্রতিবাদের প্রয়োজন, প্রশ্ন তোলার প্রয়োজন। সম্প্রতি মিরপুর স্টেডিয়ামে এদেশের কিছু তরুণের পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন বা হোলি আর্টিজেন বেকারিতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাকে কিছু তরুণের আত্মপরিচয় সংকট এবং অবৈজ্ঞানিক চর্চার ফল বলে উল্লেখ করেন মন্ত্রী। 71-এর আগের বাংলাদেশ সম্বন্ধে কতজনের আমাদের পরিষ্কার ধারণা আছে? আমার সন্দেহ আছে। 47-এর আগের বাংলাদেশ, গোয়িং ইনটু 10th century, 9th century, 8th century and beyond, পেছনের দিকে বিয়ন্ড, কতজনের পরিষ্কার ধারণা আছে? উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীর গতি, সরকারি কর্মকর্তাদের অনিয়ম, সাম্প্রদায়িক সন্ত্রাসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও অনুষ্ঠানে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। তারপরে কেন দুর্নীতি কমলো না, এটা মনস্তাত্ত্বিকদেরকে জিজ্ঞেস করেন। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সিটি নির্বাচনের আগে ব্যানার পোস্টারের নগরী হয়ে উঠেছে নারায়ণগঞ্জ।
উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি অভিযোগ পাল্টা অভিযোগে চলছে প্রচার। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। বলেছেন, ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জ যেন পোস্টারের নগরী। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রচারণা। সকাল থেকে নগরীর ৪ নম্বর ওয়াবদা ক্যানেল থেকে ৫ নম্বর ওয়ার্ড রেল লাইন পর্যন্ত গণসংযোগ করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। আমার তো মনে হচ্ছে ভোটাররা সকলে আমার সাথে আছে এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছে। প্রতিশ্রুতি ঠিক না, আমি যখনই বলি নৌকা একটা ভোট দিবেন, সাথে সাথে কিন্তু বলে আলহামদুলিল্লাহ দিব। আমি অবশ্যই চাইব সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে, নিরপেক্ষ ভোট হবে এবং ভোটের মাধ্যমে যে বিজয়ী হয়ে আসবে সে ইনশাল্লাহ আগামীতে দায়িত্বভার গ্রহণ করবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার চাষাড়া শহীদ মিনার থেকে ১৬ নম্বর ওয়ার্ড শুকুর আলী মসজিদ ও ১৫ নম্বর ওয়ার্ড টানবাজার এলাকায় গণসংযোগ করেন। তৈমুর বলেন, ইভিএমে যদি কোনো কারচুপি হয় তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। আমার ব্যক্তিকর্মকে নারায়ণগঞ্জের মানুষ অবশ্যই মূল্যায়ন করবে। আর আমি যে কথাগুলি বলি, কথাগুলি দিনের আলোর মতো সত্য। 18 বছরের সিটি কর্পোরেশন নদীর পূব পার পশ্চিম পারকে একত্রিত করতে পারলো না। ইভিএমে যদি কোনো কারচুপি হয় এটার জবাব এখানে দিয়ে দেব। গণসংযোগে ব্যস্ত কাউন্সিলর প্রার্থীরাও, তাদের আছে নানা অভিযোগ। নির্বাচনের জয়ের ব্যাপারে আসলে আমি কাজ করার চেষ্টা করছি, বাকিটা আমার এলাকার জনগণ বলবে। উপরে আল্লাহ আছেন, বাবা মার দোয়া আছে। আশাবাদ আমি অবশ্যই ব্যক্ত করি, বা আমি আরেকটা সুযোগ পাইতেই পারি। ওয়ার্ডবাসীর জন্য আসলে আমাদের গ্রামের পঞ্চায়েত ব্যবস্থা কিছু জায়গায় স্ট্রং, কিছু জায়গায় স্ট্রং না। আমাদের মুরব্বীরা যারা আছে তাদেরকে নিয়ে আগে পঞ্চায়েত ব্যবস্থাটা স্ট্রং করলে আমাদের সামাজিক ব্যবস্থাটা এইভাবেই সুন্দর হয়ে যাবে। এদিকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ভোট সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদেরকে কথা দিতেছি, এই 16 তারিখে আমি ইভিএম ব্যবহার করব না যদি প্রমাণ করতে পারেন কি যে একজনের ভোট আর একজন দিতে পারে, বা এক জায়গার ভোট আর এক জায়গায় চলে যেতে পারে। ইভিএম এর মাধ্যমে 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ করা হবে। রত্না সামান, 21 টেলিভিশন। মাদক মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি ও তার 2 সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে 5 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। চার্জ গঠনে আজ শুনানির দিন ধার্য থাকলেও ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমানের মৃত্যুতে আদালতের কার্যক্রম স্থগিত করা হয়। এদিকে বেলা 12:30টার দিকে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান পরিমণি। পরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম সময় আবেদন মঞ্জুর করে চার্জ গঠনের জন্য 5 জানুয়ারি তারিখ ঠিক করেন। পরে পরিমণির আইনজীবী জানান, এ মামলায় অভিযোগ গঠনের কোনো আলামতি নেই। পরিমণি অব্যাহতি পাবেন বলেও আশা তাঁর। এবং পরিবহনের যে মামলাটা আজকে ছিল চার্জের জন্য সেটা পিছিয়ে দিচ্ছে এবং আগামী জানুয়ারি মাসের 5 তারিখে চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। এই মামলায় যে দাখিলি চার্জশিট সেখানে অবশ্যই নেই এবং আমরা মনে করি যে পরিমণি এই মামলা থেকে চার্জ গঠনের সময় অব্যাহতি পাওয়ার হকদার এবং অব্যাহতি পাবে বলে আমরা মনে করি। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ভবানীগঞ্জ এলাকার চর মনসা গ্রাম থেকে আব্দুর রশিদ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। নির্যাতিতা কিশোরীকে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সতেরো শতকে নির্মিত বরিশালে লাখুটিয়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ও মন্দির সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। একই সাথে পুরাকীর্তি হিসেবেও ঘোষণা করা হবে এসব স্থাপনাকে। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কীর্তনখোলা নদীর তীরে 17 শতকে জমিদার রূপচন্দ্র রায় বরিশালের লাখুটিয়ায় এই বাড়িটি নির্মাণ করেন।
19 শতক পর্যন্ত তার পৌত্র রাজচন্দ্র লাখুটিয়ার জমিদারি চালু রেখেছিলেন। তবে এরপর থেকেই হারাতে থাকে এর ঐতিহ্য। বরিশালের শিল্প সংস্কৃতির অনেকটাই বিস্তৃতি ঘটে জমিদার বাড়িকে ঘিরে। কালের স্রোতে বিলীন হওয়ার পথে প্রায় 350 বছর আগের এই জমিদার বাড়ি। 50 একর জমির ওপর বিস্তৃত বাড়িটির অধিকাংশ স্থাপনা ইতিমধ্যেই প্রায় ধ্বংস হয়ে গেছে। বাইরের দিক থেকে ওপরে ওঠার সিঁড়িগুলো ধসে পড়েছে। সবচেয়ে সুন্দর স্থাপনা হলো শিখরদিতির অক্ষত কিছু মন্দির। সদর দরজার দিকে এগুলেই দেখা মেলে দক্ষিণের বিখ্যাত বৌরানীর দিঘি। সব মিলিয়ে ছোট বড় 8 কক্ষ বিশিষ্ট একটি বিধ্বস্ত দোতলা ভবন, 5টি মন্দির, একটি পুকুর এবং একটি বড় দিঘি জমিদার বাড়িটির ঐতিহ্য ধারণ করছে। প্রতিদিন এখানে আসছেন পর্যটকরা। পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়, তাহলে এই অঞ্চলের মানুষ জানতে পারবে এবং এর ঐতিহ্য সংরক্ষিত হবে। এইটারে মেরামত করে রাখতে একটু সুবিধা জনগণ দেহে, তো এটা রক্ষণাবেক্ষণ করার জন্য অবশ্যই সরকারের হাত দেওয়া উচিত। ইতিমধ্যে বাড়িটি সংরক্ষণের বিষয়ে একটি প্রতিবেদন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানো হয়েছে। পরিদর্শন করে একটি প্রতিবেদন প্রস্তাবনা সহ আমরা আঞ্চলিক পরিচালকের কার্যালয় খুলনায় প্রেরণ করেছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদের প্রতিবেদনটি যাচাই বাছাই করে সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। এর আগে 2018 সালে লাখুটিয়ার জমিদার বাড়ি সংরক্ষণে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন জমিদারের উত্তরসূরি অস্ট্রেলিয়ার নাগরিক ডক্টর আলপনা রায়। এরই প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আগামী সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ শুরু, পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে 1 নম্বরে রয়েছে বাংলাদেশ। এই গৌরবময় অর্জন একদিনে হয়নি উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা মেনে নিতে হয়েছে এর জন্য। দুপুরে জেলার আজমিরিগঞ্জের পশ্চিমভাগ সরকারি মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে সেটি সঠিকভাবে প্রদর্শন করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন 17 পদাতিক ডিভিশনের GOC ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক। প্রতিবারের মতন এবছরও অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র, ত্রাণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের প্রজন্মকে সুশিক্ষিত করে তুলতে প্রতিটি বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নুরুন নবী চৌধুরী শাওন। পরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লালমোহন থানা পুলিশ কর্তৃক দরিদ্রদের জন্য বাড়ি নির্মাণ কাজের উদ্বোধনও করেন এমপি শাওন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। জ্ঞান ও ধ্যানের আলো নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের 20 বছর পূর্তিতে শিক্ষক অভিভাবক শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন আনোয়ারা সৈয়দ হক। এ সময় বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন রেজাউল হাসান। পরে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের মেডেল ও স্মারক নিয়ে সংগ্রহশালা হল অব গ্র্যাটিটিউড প্রদর্শন করা হয়। কথা ভুলবে না, মাতৃভূমির কথা ভুলবে না এবং তোমরা গুরুজির কথাও জীবনে কোনো দিনও ভুলবে না। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আগামী সংসদ নির্বাচনের আগেই চট্টগ্রামে বে টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরই মধ্যে পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত হয়েছে জানিয়ে আরও বলেন, 2025 সালের মধ্যে কার্যক্রমে যাবে বে টার্মিনাল। দুপুরে চট্টগ্রাম বন্দরে নতুন কেনা টাগ বোট হস্তান্তর, ওভারফ্লো ইয়ার্ড ও সুইমিং কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি স্বপ্নম।
দেশের মোট আমদানি রপ্তানির 92% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এরই মধ্যে কর্তৃপক্ষের নানা উদ্যোগে জাহাজ গমনাগমন ও পণ্য হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড করেছে দেশের বৃহৎ এই বন্দর। এই ধারাবাহিকতায় অর্থনৈতিক উন্নয়নে বন্দরের টাগবহরে যুক্ত হল কান্ডারি 6 নামে হাই পাওয়ার টাগবোট। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বন্দরের সার্ভিস জেটিতে টাগবোটটির উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। পরে ওভারফ্লো ইয়ার্ড এবং সুইমিং কমপ্লেক্সও উদ্বোধন করেন। বন্দর ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনার সুফল এখন পুরো দেশের অর্থনীতিতে প্রভাব রাখছে। বিশ্বের অন্যান্য বন্দরের সাথে পাল্লা দিয়ে এগিয়েও যাচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম এবং ইউরোপের মধ্যে ইতালির বন্দরের সাথে আমরা আমাদের কানেক্টিভিটি ডাইরেক্ট সার্ভিস চালু করেছি। এটা আমাদের ব্যবসায়ীরা সামগ্রিকভাবে উপকৃত হবে। প্রতিটি ইউজে বর্তমান বাজার দর হিসেবে প্রায় $6,000 মার্কিন তাদের সাশ্রয় হবে এবং সময় বাঁচবে প্রায় 16 দিন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বন্দরের অন্যতম আলোচিত বে টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত শুরুর কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমরা বলেছি যে আগামী নির্বাচনের আগেই আমরা বে টার্মিনালের কার্যক্রম শুরু করে দিব এবং আমরা সেটা 24-25 সালেই আমরা চলে যাব। কাজেই এটা ধীর গতি না, আমাদের অনেক দূর এগিয়ে গেছি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির আওতায় বে টার্মিনাল প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বন্দর ও সরকারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চুক্তি করা হবে বিনিয়োগে আগ্রহীদের সাথে। কিছুটা অংশ আমাদের বন্দর কর্তৃপক্ষ করবে, কিছুটা অংশ আমরা পিপিপি মডেলে আমরা করব এবং যারা আগ্রহ তারা ইতিমধ্যে কয়েকটি আমাদের কাছে তাদের প্রপোজাল দিয়েছে, আবার কিছু দেওয়া হবে। এগুলো নিয়ে আমাদের কার্যক্রম চলমান আছে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। উদ্যোক্তাদের সুবিধায় প্রচেষ্টা, স্বাবলম্বী, উদ্যমী এবং সোনালী স্বপ্ন নামে নতুন 4টি প্রকল্প হাতে নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। নারী উদ্যোক্তাদের জন্য FSIBL প্রচেষ্টা, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য FSIBL স্বাবলম্বী এবং কৃষি ও পল্লী বিনিয়োগ প্রকল্পের জন্য সোনালী স্বপ্ন নামের নতুন সেবা হাতে নেওয়া হয়েছে। এছাড়া FSIBL উদ্যমীর মাধ্যমে কুটির ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণ বিতরণ দেয়া হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিগত বছরে মুনাফা বৃদ্ধি পাওয়ায় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী এবং পরিচালনা পর্ষদ সহ গ্রাহকদের ধন্যবাদ জানান। এবার ফুটবল। পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সহ 4 ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে রয়টার্স জানায়, মেসির সঙ্গে পিএসজির আরও 3 ফুটবলার আক্রান্ত হয়েছেন। তারা হলেন ফুয়ান বের্নার্ড, সার্জিও রিকো ও ন্যাথান বিতুমাজালা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে গেল কদিন ধরেই করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এবার লিগ 1-এও হানা দিল করোনা। ইউরোপ জুড়ে নতুন করে যে করোনা ভাইরাসের ঢেউ শুরু হয়েছে তার জোরালো আঘাত পড়েছে পিএসজি শিবিরে। শেষ করছি রাজধানীবাসীর জন্য একটি সুখবর দিয়ে। নদীর বাতাস গায়ে মেখে হেঁটে চলা পথ তৈরি হচ্ছে নগরবাসীর জন্য। বুক ভরে প্রশান্তির নিঃশ্বাস নিতে নির্মাণাধীন ওয়াকওয়েগুলো এরই মধ্যে হয়ে উঠেছে আকর্ষণীয় জায়গা। 52 কিলোমিটারের এই ওয়াকওয়ের কাজ দ্রুত শেষ করার দাবি ঢাকাবাসীর। বাকিটা শুনুন মোহাম্মদ নুরুন নবীর কাছ থেকে। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে এবড়োথেবড়ো পথ পাড়ি দিয়ে স্কুলে পৌঁছতে হতো এই শিশুদের। সেই কষ্ট শেষ হতে চলল বলে নদীর তীর ঘেঁষে তৈরি হচ্ছে ওয়াকওয়ে। কাজ শেষ না হলেও এরই মধ্যে চলছে চলাচল। এই রাস্তাটা খুব ভাঙাচোরা ছিল, যার কারণে ওইখান দিয়ে যেতে আমাদের খুব কষ্ট হতো, অনেকটা ঘুরে যাওয়া লাগতো। নদীর পার মানুষ ঘুরতে আসে, রাতেও আসে, নদীটা দেখতে মানুষ বেশিরভাগ রাতেই আসে। এখন এই ওয়াকওয়েতে ওরা সাইকেল নিয়ে একবারে ওই স্কুল গেট পর্যন্ত যেতে পারে স্টুডেন্টরা। প্রকল্প নিয়ে জনমনের প্রত্যাশা একটু বেশিই মনে হলো। নদীর নির্মল বাতাসে ভাসতে সকাল, দুপুর কিংবা বিকেলে, এমনকি রাত অবধি আনাগোনা আছেই। আমিন বাজার পর্যন্ত যাওয়া যাচ্ছে, আর এদিক থেকে প্রায় বাবুবাজার পর্যন্ত অলমোস্ট করে ফেলছে। এখানে পর্যটনের মধ্যে ঘোরার জন্য মানুষ আসতেছে। সন্ধ্যা লাগলে মানুষ আবার কেটে পড়ে, আর লাইটিং থাকলে আর একটু ওয়েটিং করবে, দেরি করবে। নদীর সীমানা নদীকে ফিরিয়ে দেওয়া, সীমানা ধরে রাখা এবং নগরবাসীকে একটু প্রশান্তির জায়গা দেওয়ার জন্য ঢাকার প্রায় সব নদীতে নির্মিত হচ্ছে এরকম ওয়াকওয়ে।
নির্মাণ কাজ এখনও শেষ না হলেও ঢাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন দ্রুতই যেন এর কাজ শেষ হয়, তাহলে তারা খোলা আকাশের নিচে একটু প্রশান্তির, একটু শ্বাস নেবার জায়গা খুঁজে পাবেন। তুরাগ বুড়িগঙ্গা বালু শীতলক্ষা 220 কিলোমিটার নদীর তীরের মধ্যে 52 কিলোমিটার জুড়ে নির্মাণ হবে এই ওয়াকওয়ে। নদীর একেবারে তীরে এ ধরনের কনক্রিটের স্থাপনা নির্মাণ অবৈজ্ঞানিক। তবু নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলছেন দখলে হারিয়ে যাওয়া নদীর সীমানা বাঁচাতে এই প্রচেষ্টা। সিটি কর্পোরেশনের কিছু এখানে অবজারভেশন আছে, সেগুলো আমরা আমলে নিয়েছি। এবং সিটি কর্পোরেশন এই ফ্যাসিলিটিসগুলো সিটি কর্পোরেশনই দেয় এবং সিটি কর্পোরেশন সেগুলোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সব জায়গায় হয়তো আমরা ওয়াকওয়ে তৈরি করবো না, কিছু কিছু জায়গায় আমরা প্লাবনভূমির জন্য জায়গা খালি রাখবো, তবে সেখানে পিলার কিন্তু নির্মাণ করা হয়ে গেছে। 24 কিলোমিটারের কাজ আমাদের চলছে এখন, এবং বাকি আরও যে 26 কিলোমিটার এটার জন্য টেন্ডার হয়ে গেছে, টেন্ডার প্রক্রিয়া চলছে। সিঁড়ি দেয় না গ্যাপে গ্যাপে, ইচ্ছা মতন জায়গায় গ্যাপ দিচ্ছে আর নদী সিঁড়ি দিচ্ছে। নির্মাণ কাজে নিম্নমানের উপকরণের ব্যবহার হচ্ছে এমন বিস্তর অভিযোগ থাকলেও দ্বিমত বিআইডব্লিউটি এর। দ্বিতীয় পর্যায়ের প্রকল্প যেটা 1181 কোটি টাকার 2023 সালে শেষ হবে, আর তৃতীয় পর্যায়ের যেটা সেটা সমীক্ষার কাজ হয়ে গেছে। এখন আমরা প্রকল্প প্রস্তাবনা জমা দিয়েছি প্ল্যানিং কমিশনে। সড়কবাতি ও রাতের নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে প্রকল্পটি। প্রথম ফেজে যে ওয়াকওয়েগুলো করা হয়েছিল সেগুলোর মধ্যে এখন মানুষ হাঁটে না, কারণ সেগুলো হাঁটার কোনো পরিবেশও নাই, সেগুলো নোংরা, এবং অনেকগুলো নদীর ভিতরে অনেকগুলো ওয়াকওয়ে আবার নতুন করে ভাঙাও হয়েছে। তা আমরা আশা করব যে এবারের ওয়াকওয়েগুলো তৈরির ক্ষেত্রে সীমানা পিলারগুলো ধরে ওয়াকওয়ে করবে, এটা একটি আমাদের আশা। এই প্রকল্পের সাথে আমাদের লাইটিং ব্যবস্থাটা নেই, তবে পরবর্তী তৃতীয় পর্যায়ে যে কাজটা হবে সেখানে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করব, এবং আমরা এখানে আসলে বনায়ন এবং এই যে ওয়াকওয়ে রক্ষণাবেক্ষণ এখানে আমরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করছি। দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে ঢাকার নদী, এমন হতাশার মধ্যেও নগরবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করছে বৃত্তাকার ওয়াকওয়ে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান। র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশাবাদ। দুর্নীতি এক ধরনের ক্যান্সার, বললেন প্রধান বিচারপতি। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে মনিটরিং সেল করার প্রতিশ্রুতি। হঠাৎ করেই ভারতে ভয়াবহ করোনা সংক্রমণ, দিল্লির পর পশ্চিমবঙ্গে কঠোর বিধিনিষেধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।